ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো বন্ধুরা, আজকে আমরা ভিএসও লেয়ার 3 এর ফিজিক্যাল সায়েন্সের উপরে একটা মক টেস্টের কিছু প্রশ্ন এবং তার আনসার সলিউশন নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যে লেয়ার 3 যে এক্সাম হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অবশ্যই আসতে পারে। ওকে, তো আমি এখানে একটা স্যাম্পল কিছু প্রশ্ন এবং তার কারেক্ট সলিউশন কি হওয়া উচিত সেটা নিয়ে আমি ডিসকাস করছি। তোমাদের যদি কমেন্ট বক্সে যদি কিছু জানানোর থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং আমি সাজেস্ট করব কোশ্চেনটা দেখে আগে নিজেরা প্র্যাকটিস করবে। যারা যারা এক্সাম দিতে চাও বাড়িতে, তারা প্রশ্নটা দেখে সলিউশনটা দেখবে না, আগে নিজে প্র্যাকটিস করবে, তারপর সলিউশনের উত্তরের সাথে মিলিয়ে দেখবে এবং কিভাবে ওটা করা আছে সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, তোমরা যদি সিরিয়াসলি বাড়িতে টেস্টটা দিতে চাও। ওকে, চলো প্রথম প্রশ্ন। বলা আছে যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 50 গ্রাম ভর বিশিষ্ট একটা বস্তুকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 40 গ্রাম জলের মধ্যে ফেলা হয়েছে এবং মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করতে বলা হয়েছে। বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.1 সিজিএস এককে। ওকে, তা আমরা জানি যে তাপ গতিবিদ ক্যালোরিমিতির মূলনীতি আমরা জানি। প্রথম কথা হলো গৃহীত বা বর্জ্য তাপ আমরা জানি H=m × s × t। তো প্রথম ক্ষেত্রে আমরা এম, এস আর টি যেটা ওটা বের করবো, সেই ক্ষেত্রে 80 - t হবে অবশ্যই। দ্বিতীয় ক্ষেত্রে H2 কি হবে, 40 1 × t - 20, তাই তো? তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি জানি, H1 = H2। এইখান থেকে তোমরা টি এর মানটাকে বের করে ফেলবে, এটা হবে 26.67 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স হোক বা ম্যাথ হোক, ফর্মুলা কিন্তু সব ভালোভাবে জানতে হবে, মুখস্থ করতে হবে। যদি কিছু ভুলে যাও তোমরা কিন্তু রিভিশন দিয়ে নাও, একদম লাস্ট মুহূর্ত কিন্তু, বেশি কিন্তু আর সময় নেই। ওকে, খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে থাকো। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি বলছে। একটা টান টান তারের কম্পাঙ্ক এন অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দৈর্ঘ্যটা এল, টান টি। এখানে এই টিটা কিন্তু বল একটা, ঠিক আছে। তারপর তারের একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, এর উপর নির্ভরশীল হয়। ওকে, মানে অর্থাৎ কম্পাঙ্ক এন, এটা হচ্ছে দৈর্ঘ্য, টান এবং তারের একক দৈর্ঘ্যের ভর এম এর উপর নির্ভরশীল। তাহলে দেখাতে হবে n = k/l√t/m, যেখানে কে একটা মাত্রাবিহীন ধ্রুবক। এখানে দেখো যেটা দেওয়া আছে, n=, এখানে এই যে আহ, এই যে তোমার ইকুয়েশনটা, n=k, l⁻x, t⁻y, m⁻z, এটা দেওয়া থাকবে প্রশ্নে, এটা দেওয়া আছে। ওকে, তো এইটার উপর বেস করে আমাদের আহ, প্রমাণ করতে হবে যে n=k/l √t/m। ঠিক আছে, তো কে তো একটা মাত্রাহীন ধ্রুবক, সেটা তো আমরা দেওয়াই রয়েছে এখানে, আমরা জানি। এক্স ওয়াই জেডটা দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ পাওয়ারে আছে। তো এন যে ফ্রিকোয়েন্সি আমরা জানি, n=, আমরা কি জানি, অর্থাৎ কম্পাঙ্ক = 1/t, অর্থাৎ টাইমের কি হচ্ছে রেসিপ্রোকাল হয়, n=1/t। সেই জন্য n এর মাত্রা হচ্ছে t⁻⁻1, এল এর মাত্রা এল, টি এর মাত্রা ml t⁻², এবং এম এর মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল এম ইন্টু l⁻⁻1। এই মাত্রাগুলি আমরা যদি এই সমীকরণে আমরা বসিয়ে দিই, তাহলে আমরা দেখো t⁻⁻1 আর এখানে যা যা মাত্রা আছে সেটা কিন্তু আমরা বের করে নিচ্ছি। ওকে, এটা তোমরা অনেকবার এই ধরনের অঙ্ক করেছো, কোনো অসুবিধা নেই। এইবার যেটা তুমি এখান থেকে পাবে, এবার 2 নম্বর যে সমীকরণটা আছে, অর্থাৎ এই যে সমীকরণটা আছে, দুদিকের মাত্রাটাকে আমরা তুলনা করছি। তুলনা করলে আমরা কি পাবো, x+y - z, অর্থাৎ এখানে দেখো এলটাকে তুলনা করছি, x+y - z, এখানে তো এল নেই, তাই এটা = 0। তাহলে y+z কি হচ্ছে, y+z তার মানে হচ্ছে তোমার 0 হবে। আর -2y y+z = 2, মানে এটার ক্ষেত্রে, এবং -2y = -1। কেন, কারণ t যেহেতু -1। তো এই যে তিনটে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ আমরা ম্যাচ করে যেটা আমি পাচ্ছি, তো এই তিনটে আমরা ইকুয়েশন আমরা পাচ্ছি। এইবার ভরের মাত্রা তাহলে তুলনা করে কি পাচ্ছি, y+z = 0। ঠিক আছে, y+z যেটা রয়েছে এটা হচ্ছে 0। আচ্ছা, সময়ের মাত্রা তুলনা করে কি পাই, 1 = 2y, বা y হচ্ছে হাফ। তাহলে 4 নম্বর 4 থেকে পাই, অর্থাৎ এই যে
তোমাদের এখানে মানে আমার ইয়েটা দেওয়া হয়নি, ইকুয়েশন নাম্বারটা দেওয়া হয়নি। তো 4 নম্বর থেকে পাই জেড ইকুয়াল টু হচ্ছে -12, অর্থাৎ জেড এর মানটা তুমি পেয়ে গেলে -12, এবং 3 থেকে ওই সেম ইকুয়েশনে যদি তুমি বসিয়ে দাও তাহলে এক্স এর মান, এক্স এর ভ্যালু পেয়ে যাবে তুমি -1 পাবে, অর্থাৎ এই ইকুয়েশনে। ঠিক আছে, এই তিনটে ইকুয়েশনকে জাস্ট সলভ করা হয়েছে আর কিচ্ছু না। ঠিক আছে, করে আমাদের কি হচ্ছে, এক্স এর ভ্যালু -1 বসানো হয়েছে। এইবার 1 নম্বর যে সমীকরণটা ছিল, অর্থাৎ এই সমীকরণে আমাদের ভ্যালুগুলোকে জাস্ট পুট করা হয়েছে। পুট করলে পরে আমাদের n ইকুয়াল টু কে বাই এল রুট টি বাই এম এটা বেরোচ্ছে। তোমরা নিজেরা না দেখে আগে একবার করে নেবে, তারপর দরকার হলে মিলিয়ে নিও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, একটি ট্রেন এ এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 45 মিনিট পরে হচ্ছে বি স্টেশনে গিয়ে থামে। এবার এ ও বি এর মধ্যবর্তী কোনো একটা অবস্থান সি তে ট্রেনটি সর্বোচ্চ গতি অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটার প্রাপ্ত হয়। যদি ট্রেনটি এ থেকে সি তে সমতরণে এবং সি থেকে বি তে সমমন্দনে আসে তাহলে এ থেকে বি এর দূরত্বটা কত? দেখো, ধরো অ্যাকচুয়ালি ট্রেনটা এই ছিল আমার এ, এ থেকে যাচ্ছে ও বি তে। এখন মাঝখানে একটা বিন্দু আছে ধরো সি, এই সি তেই ওর কি নাকি ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে, ওকে, ঘন্টায় 50 কিলোমিটার। তাহলে মনে করি ট্রেনটি এ থেকে সি পর্যন্ত F1 সমতরণে এবং T1 সময়ে চলে, এবং সি থেকে বি তে F2 সমমন্দনে এবং T2 সময়ে চলে। আর সি বিন্দুতে সর্বাধিক বেগটা ধরা হয়েছে ভি। তাহলে এসি এখান থেকে এই পর্যন্ত, এই এসিটাকে আমরা কি ধরছি, এক্স ধরছি। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আমরা এসি, এটাকে আমরা কি ধরছি, এক্স। এসিটা S1 ধরে নিচ্ছি আমি, ওকে। ঠিক আছে, আমরা এসিটাকে S1 ধরে নিচ্ছি আমরা, নো প্রবলেম, S1। আর এটাকে আমরা ধরছি আমরা S2। ঠিক আছে, এইবার এ থেকে সি পর্যন্ত যদি আমি ট্রেনের গতি ধরি তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি, ইউ প্লাস এফ টি। ইউ তো জিরো, তাহলে F1 T1 হলো, এবং S1 আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ FT স্কোয়ার, তাই তো? তাহলে S1টা পেয়ে গেলাম। সি থেকে বি পর্যন্ত ট্রেনের যদি গতি ধরি তাহলে কি হবে, অন্তিম গতিটা তো জিরো, জিরো ইকুয়াল টু ভি মাইনাস F2T2 এটা। আর S2 ইকুয়াল টু আমরা কি জানি ইউটি, যেহেতু মন্দনে সেজন্য মাইনাস হলো এখানে, তাই তো? তো এখান থেকে তুমি এটা পেয়ে গেলে। এবার এ থেকে বি পর্যন্ত দূরত্ব তাহলে এ বি কত, এসি প্লাস বি, এসি প্লাস সিবি মানে S1 প্লাস S2। বাস মানগুলো আমি বসিয়ে দিলাম এখানে। ভি তো F1 T1 ইকুয়াল টু F2T2, এটা তো সেম হবে। তাহলে এখান থেকে তুমি যেটা ভ্যালু পাবে, মানটা বসিয়ে, সেটা হচ্ছে 18.75 কিলোমিটার পাবে। অর্থাৎ এই এ আর বি এর যে দূরত্বটা সেটা হচ্ছে তোমার 18.75 কিলোমিটার। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে। ঠিক আছে, সমতরণ সমমন্দনে দূরত্ব বেগ বের করা, এগুলো কিন্তু আসতে পারে একটা প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো, একটা এম আকৃতির আলোর উৎস একটা পিনহোল ক্যামেরার সামনে পিনহোল সম্বলিত তলের সমান্তরাল ভাবে রাখা হয়েছে। ঠিক আছে, পর্দায় কি দেখা যাবে সেটা এঁকে দেখাতে বলেছে এবং তার সপক্ষে যুক্তি রশ্মিচিত্র দিতে বলেছে। এম আকৃতির একটা আলোক উৎস, মনে করো এইটা। ঠিক আছে, এই এম আকৃতির এই যে আলোক উৎসটা আছে একটা পিনহোল ক্যামেরার সামনে পিনহোল সম্বলিত তলের সমান্তরালভাবে রাখা হয়েছে। এবার তাহলে পর্দায় তাহলে কি দেখাবে, এখান থেকে দেখো রশ্মির ডিরেকশনটা যদি আমরা দেখি তাহলে এম এর মাথাটা চলে যাবে তোমার কি হচ্ছে, এটা প্রতিফলিত হচ্ছে এইখানে নিচে, আর এর যে বটমটা নিচেটা সেটা চলে যাবে ওপরের দিকে। তার মানে এটা কি হবে, ডাব্লু হয়ে যাবে। ওকে, অর্থাৎ পর্দায় আমরা কি করব, ডাব্লু আকৃতির প্রতিকৃতি দেখতে পাবো। যেহেতু আমরা জানি, এবার যেহেতু 2 নম্বরের প্রশ্ন থাকবে তোমরা কিন্তু টু দি পয়েন্ট আনসার করবে। যেখানে ডায়াগ্রাম দেওয়া সেখানে অবশ্যই ডায়াগ্রাম দেবে, এবং যেখানে কোনো বিক্রিয়া দেওয়ার, কোনো ফর্মুলা দেওয়ার, সেগুলো কিন্তু প্রশ্নে না চাইলেও কিন্তু তুমি দিয়ে দেবে ফর ক্ল্যারিফিকেশন। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু নম্বর কাটার কিন্তু চান্স খুব কম, ফুল নাম্বারই পাবে, +2ই পাবে। যেহেতু আমরা জানি যে আলো সরলরেখায় গমন করে, তার উৎসের ওপর অংশ থেকে, উৎসের যে ওপর অংশ থেকে যা আসা আলো পিনহোলের ভেতর থেকে গিয়ে পর্দার নিচের অংশে পৌঁছায়। আবার উৎসের নিচের অংশ থেকে আসা আলো পিনহোলের ভিতর থেকে গিয়ে পর্দার কি হচ্ছে, উপরের অংশে পৌঁছায়, যার ফলে এই চিত্র অনুযায়ী পর্দায় অবশিষ্ট একটা প্রতিকৃতি তৈরি হবে। সেজন্য এম এর মাথাটা নিচে চলে যাচ্ছে এবং যে লোয়ার পোর্শন আছে সেটা উপরে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে ডাব্লু আকৃতির একটা প্রতিকৃতি দেখা যাবে। তো এই ধরনের প্রশ্ন এরকম হোক বা একটু অন্য টাইপের হোক ঘুরিয়ে আসতে পারে।
ঠিক আছে, তোমরা আশা করি এগুলো পারবে, ইজি। আচ্ছা, আর্কিমিডিসের চ্যাপ্টার, প্লবতার চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, আলো, আর্কিমিডিস, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা তড়িতের থেকেও তুমি, আমি যদিও তড়িতের প্রশ্ন এখানে দেইনি, তো কারেন্ট, ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎও কিন্তু ভালোভাবে তোমরা করবে। আমি এর আগে অনেক অঙ্ক বা আমাদের গ্রুপে অনেক কিছু করিয়েছি। দেখো, বলা হচ্ছে সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা ইউ নলে কিছু পারদ আছে, অর্থাৎ এই যে ইউ নলটা আছে এখানে কিছু পারদ আছে। এই পারদটা দেখো বলা আছে পারদ, ঠিক আছে, এই লেভেলটা, এখানে এই লেভেল পর্যন্ত পারদ আছে। এর এক বাহুতে জল আছে, অর্থাৎ এইদিকে লেফট হ্যান্ড সাইডের যে বাহুটা আছে সেখানে জল আছে, এবং অপর বাহুতে তেল ঢালা হয়েছে। এই এখানে এটা হচ্ছে আমার তেল, ঠিক আছে, অয়েল। ইউ নলের দুই বাহুতে পারদ একই লেভেলে থাকলো, অর্থাৎ পারদটা কিন্তু হচ্ছে একই লেভেলেই আমার রয়েছে, ওকে। এবং জলের উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু কত, 10। এবং তেলের উচ্চতা এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। তাহলে তেলের আপেক্ষিক গুরুত্ব জানতে চেয়েছে, ঠিক আছে। এই ধরনের কোনো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু আসতে পারে, ঠিক আছে। দেখো, তোমাদের ফিজিক্সে 5টা প্রশ্ন থাকবে, তোমরা যদি এনিহাও 3টে প্রশ্ন বা 2টো প্রশ্ন করতে পারো, আর কেমিস্ট্রিটা যদি ভালো হয়, তাহলে কোনো অসুবিধা নেই। আর ওইদিকে লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স কিন্তু ম্যাক্সিমাম তোমাদের আনসার করতে হবে। লাইফ সায়েন্সে তো সব আনসার ফুল ফুল করতে হবে, আর ম্যাথামেটিক্সেও চেষ্টা করবে যতটা সম্ভব ফুল আনসার করার, ওকে। 10টা প্রশ্ন থাকবে। আচ্ছা, এবার যেহেতু দেখো ইউনলের উভয় বাহুতেই পারদের স্তর একই উচ্চতায় আছে, তাই পারদের তলের উপরে দুই বাহুর কি হবে, তরল স্তম্ভের চাপ সমান। এবার সূত্র আমরা আমরা তো ভালো করেই জানি, তরল স্তম্ভের চাপ পি ইকুয়াল টু এইচ ডিজি, তাই তো। এইচ ডি ইন্টু জি বা এইচ রো জি, যাই বলো না কেন, উচ্চতা ঘন, উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ তরল ত্বরণ। এবার ইউনলের দুই বাহুর উপর চাপ সমান, তাহলে পি ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে তোমার ওয়াটার, আর পি ও মানে হচ্ছে অয়েল, তাহলে পি ডাব্লু ইকুয়াল টু পি ও হবে। পি ডাব্লুর জায়গায় তুমি বসিয়ে দাও, আর পি ওর জায়গায় বসিয়ে দাও। উভয় পক্ষ যদি তুমি সেম করো, তাহলে এইচ ডাব্লু ইন্টু ডি ডাব্লু ইকুয়াল টু এইচ ইন্টু ডিও। এবার তেলের আপেক্ষিক গুরুত্ব হলো জলের ঘনত্বের সাপেক্ষে তেলের ঘনত্বের অনুপাত, অর্থাৎ এস ইকুয়াল টু কি হবে, ডি 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 ও বাই ডি ডাব্লু। তাহলে এই সমীকরণটার থেকে তুমি কি পাবে, ডিও বাই ডি ডাব্লু ইকুয়াল টু এইচ ডাব্লু বাই এইচ ও। এবার দেখো, এইচ ডাব্লু তো দেওয়া আছে জলের 10, আর এইচ ও কত, তেলের 12.5, মানে 0.8, অর্থাৎ তেলের আপেক্ষিক গুরুত্ব কত, 0.8। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এই ধরনের প্রশ্ন, এই ধরনের এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু প্রশ্ন আসতেই পারে, ওকে। এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা করবে। যে কোনো প্রশ্নই তোমরা আগে প্রশ্নটা দেখে নিয়ে ভিডিওটাকে পজ করে নিতে পারো, নিজেরা আগে প্র্যাকটিস করবে, তারপর উত্তরের সাথে মিলিয়ে নিও, ওকে। আমার মনে হয় সেটাই বেটার হবে। আচ্ছা, নেক্সট দেখো, শব্দের থেকে একটা প্রশ্ন আসার একটা আমি দেখতে পাচ্ছি আসতে পারে মেবি সিম্পলের উপর। দেখো, 44.1 মিটার গভীর একটা কূপের মধ্যে একটা ঢিল ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা কূপ আছে, সে কুয়ো ধরো, সেটার উচ্চতা হচ্ছে 44.1 মিটার, সেখানে একটা ঢিল ছোড়া হয়েছে। কত সময় পরে ঢিলটি পড়ার জলে পড়ার শব্দ শোনা যাবে, অর্থাৎ এই যে ঢিলটা জলে পড়লো কত সময় পরে তুমি তোমার কানে তুমি শুনতে পাবে। বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ওকে। দেখো, ঢিলটি জল পর্যন্ত পৌঁছতে যদি টি সময় লাগে, আমরা কি জানি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই তো। অভিকর্ষজ ত্বরণ যদি আমি মানে আমি অভিকর্ষজ ত্বরণ যদি আমি কনসিডার করি, তাহলে এফ এর জায়গায় আমরা জি বসাবো, আমরা জানি। তাহলে এইচ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার। এখান থেকে টিটা তুমি পেয়ে গেলে √2h বাই জি। এইচ এর ভ্যালু বসাও, জি যেহেতু তোমার এসআই পদ্ধতিতে রয়েছে, তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসালে 3 সেকেন্ড আসবে, অর্থাৎ সময়টা তুমি পেয়ে গেলে, ঠিক আছে। এইবার শব্দের যে ওপর পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে, সেটা সময়টা ধরলাম আমি টি ড্যাশ। তাহলে টি ড্যাশ কত হবে, এই ক্ষেত্রে কিন্তু হবে তোমার দূরত্ব যেটা এস ইকুয়াল টু কি হচ্ছে ভি ইন্টু টি, তাই তো। সেক্ষেত্রে এখানে টি ড্যাশ ধরা যায়, টি ড্যাশ হচ্ছে 44.1 উচ্চতা, এস দূরত্ব, বাই কত বেগ, শব্দের বেগ 0.13 সেকেন্ড। তাহলে টোটাল সময় কত লাগবে, ঢিলটা ছুঁড়েছো সেখান থেকে শুরু করে তোমার কানে আসা পর্যন্ত সময় হচ্ছে 3 + 0.13, মানে 3.13 সেকেন্ড। অঙ্কটা খুবই সোজা, জাস্ট কনসেপ্টটা খালি বুঝতে হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, একটি মৌল এক্স আছে, এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 13। তাহলে X3+ আয়নে প্রোটন এবং ইলেকট্রন কণার সংখ্যা যথাক্রমে কত হবে। আমরা জানি প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হয়, কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে তোমার ইলেকট্রন যে কণার সংখ্যা, ইলেকট্রনটা কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। প্রোটন আর ইলেকট্রনটাকে আমরা সমতুল্য হিসাবে ধরলেও আমাকে কি হচ্ছে দেখো, এই যে
X13 যেটা আছে পরমাণু ক্রমাঙ্ক, এখানে প্রোটনের সংখ্যা 13, ইলেকট্রনের সংখ্যাও 13। কিন্তু যখনই আমি 3+ বলছি, তার মানে 3টে ইলেকট্রন কিন্তু বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, 3টে ইলেকট্রন যদি বেরিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যাটা আমার 13ই থাকছে। ওকে, বাট ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু কি হচ্ছে, কমে গিয়ে 10 হয়ে যাবে, 3+। ঠিক আছে, অর্থাৎ এক্স যে মৌলের পরমাণু থেকে আমার 3টে ইলেকট্রন আমার বেরিয়ে গেছে, বেরিয়ে গেলে আমরা জানি যে তোমার তোমার প্লাস আয়নে পরিণত হয়, তাই তো? তাহলে কি হচ্ছে, X3+ থেকে যদি আমি 3টে ইলেকট্রন যদি আমি বের করে দিই, তাহলে সেক্ষেত্রে হবে 10টা ইলেকট্রন পড়ে থাকে। তাহলে এখন এই X3+-এ নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে, 10। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন। এবার দেখো কেমিস্ট্রির প্রশ্ন। একটি নরম সাদা ধাতু এ কে জলে ফেললে একটা যৌগ বি এবং একটি গ্যাস সি উৎপন্ন হয়। ঠিক আছে, আহ, উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে সি গ্যাস চালনা করলে কপার ও জল উৎপন্ন হয়। এ বি সি কে শনাক্ত করতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণ দিতে বলেছে। দেখো, সাধারণ উষ্ণতায় এ ধাতু জলের সঙ্গে তো বিক্রিয়া করে, অর্থাৎ নরম সাদা ধাতুটা হলো সোডিয়াম। সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, অর্থাৎ বি যে যৌগটা সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সি হলো হাইড্রোজেন। দেখো, মানে ব্যালেন্স ইকুয়েশন হবে 2Na প্লাস 2H2, 2NaOH প্লাস H2। তাহলে এ বি আর সিটা তুমি পেয়ে গেলে। এবার হাইড্রোজেন গ্যাস যেটা কিউপ্রিক অক্সাইড সিউও, সরি কপার অক্সাইড, সিও হলো কপার অক্সাইড। তো হাইড্রোজেন গ্যাস কপার অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সিউ অর্থাৎ কপার এবং জল উৎপন্ন করছে। তাহলে সিও প্লাস H2 ইজ ইকুয়াল টু হচ্ছে কপার প্লাস জল। ঠিক আছে, ইকুয়েশন গুলো দিয়ে দেবে, যেটা বলবে একদম টু দি পয়েন্ট, বেশি বড় বড় আনসার লেখার কিন্তু দরকার নেই, এবং তুমি পাবেও না স্কোপ, তার কারণ জায়গা কিন্তু খুব একটা বেশি থাকবে না। যেটুকু দরকার সেটুকুর মধ্যেই তোমরা কিন্তু আনসারটা ইনকমপ্লিট রেখো না, আবার বেশি বাড়তিও লেখার চেষ্টা করো না। ঠিক আছে, এইভাবে করে লিখবে। আচ্ছা, অক্সিজেন ছাড়া, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অক্সিজেন ছাড়া কি জারণ সম্ভব, বা আসতে পারে হাইড্রোজেন ছাড়া কি বিজারণ সম্ভব? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, সেই জন্য আমি এই প্রশ্নটা দিয়েছি। ওকে, তো হ্যাঁ, আমরা বলতেই পারি অক্সিজেন ছাড়াও কিন্তু জারণ বিক্রিয়া ঘটতে পারে। কারণ জারণের সংজ্ঞা থেকে আমরা জানি যে কোনো মৌলের বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অন্য তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোগ এবং কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ হলেই জারণ হয়। যেমন ধরো অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই তো? এক্ষেত্রে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম এর সঙ্গে ক্লোরিন সংযোগে জারণ ঘটেছে। ক্লোরিন কিন্তু একটা তড়িৎ ঋণাত্মক মৌল, তাই তো? এই ক্লোরিনটা একটা তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে আবার আবার দেখো, আহ হাইড্রোজেন সালফাইড H2S থেকে হাইড্রোজেন অপসারিত হলে সালফার অধক্ষিপ্ত উৎপন্ন হয়েছে। যেহেতু কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হলে তাকে জারণ বলা হয়, তাই এটি একটি কি হচ্ছে, জারণ বিক্রিয়া। ঠিক আছে, তো এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু বর্ণনা করতে পারি। ওকে, আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখো, কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাস জারে সাবানের বুদবুদ ছেড়ে দিলে কি হবে? তো যখন একটা আমরা সাবানের বুদবুদ কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাস জারে ছাড়বো, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে বুদবুদটা উপরে উঠে ভেসে থাকবে, অর্থাৎ ভাসমান অবস্থায় থাকবে। কারণটা হলো যে ঘনত্ব। কারণ দেখো, আমরা জানি যে বাতাস, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাতাসের থেকে কিন্তু প্রায়, কার্বন ডাই অক্সাইড বাতাসের থেকে প্রায় 1.5 গুণ ভারী, তাই তো? 1.5 গুণ, এটা আমরা জানি। এবার সাবানের বুদবুদটি তো বাতাসের মতোই হালকা, তাই এটি ভারী কার্বন ডাই অক্সাইড গ্যাসের উপরে সহজে ভেসে ওঠে। আর যেমন ধরো তেল, তেল যেরকম জলের উপরে ভাসে, তেমনি কি হচ্ছে, এই বুদবুদটাও কার্বন ডাই অক্সাইড গ্যাসের উপরে ভেসে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। যথাযথ যেখানে ডায়াগ্রাম দরকার ডায়াগ্রাম দেবে, যেখানে তোমার কোনো ইকুয়েশন দরকার, রাসায়নিক বিক্রিয়া দেখাতে হবে, সেটা তোমরা দেখাবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমাদের এখন আর বেশি দিন নেই, আমি নিয়মিত বেসিসেই আমি যেটা আমার মনে হবে লেয়ার 3 রিলেটেড আমি প্রশ্ন বা এরকম মক টেস্ট আমি হয়তো অবশ্যই আপলোড করব ভিডিওতে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে প্রশ্নগুলো কেমন লাগলো। আর তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকেই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।